শুভ সন্ধ্যা প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন, আমাদের জনপ্রিয় অনুষ্ঠান গানের আসর নিয়ে। আজকে আমরা গানের আসরটি ঠিক করেছি আধুনিক গান ও ধ্রুপদী গান নিয়ে থাকবে। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন ইলো রাজনী, যিনি গান লিখেন, গান সুর করেন এবং লেখালেখি করেন। চলুন তার সাথে পরিচয় করে নেই। আপু কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনাকে আমাদের জায়ানন্দিনীতে স্বাগতম জানাচ্ছি। কেমন লাগছে আপনার? অনুভূতিতে সবকিছু বলা যায় না। জি, খুবই ভালো লাগছে। আর জায়ানন্দিনীকে আমি অভিবাদন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ যারা আছেন আমাদের সাথে, সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। চলুন আমি গানের শুরুতে আপনার থেকে জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে, আপনার ছোটবেলা বেড়ে ওঠাটা কোথায় আপু? আমার ছোটবেলাটা খুব রঙিন। আমার জন্ম চট্টগ্রামে, আর আমি বেড়ে উঠেছি ময়মনসিংহ, চট্টগ্রাম, পরে ঢাকায়। জি, পড়াশোনাটা? পড়াশোনাও আমি কিছুদিন ময়মনসিংহে করেছি, স্কুল জীবন। তারপরে কলেজে বিশ্ববিদ্যালয়ে আমি ঢাকাতে আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। সমাজবিজ্ঞানে আমি অনার্স মাস্টার্স করেছি। তারপরে জার্নালিজমে কিছু ফান্ডামেন্টাল কোর্স করেছি, আর মিউজিকের উপরেও কিছু পড়াশোনা করেছি। চলুন, আপনি তো নিজে গান লিখেন, নিজে গান সুর করেন, তাহলে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি আপনার নিজের লিখে একটি গান দিয়ে আমরা শুরু করি। বেশ, হতে পারে। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপু, আপনি যদি আপনার গানটা আপনি কোন মুহূর্তে লিখেছেন কিংবা কি চিন্তা করে লিখেছেন? আমি আসলে প্রত্যেকটা গানের পেছনে একটা গল্প আছে, শানি নজরুল আছে, কোন একটা ঘটনা আছে। আমি এখন যে গানটা করব খুবই বিরহের একটি গান, হ্যাঁ, কিন্তু এই গানের পেছনে আছে যে আমি যাকে ভালোবাসি সে এখন অনেক দূরে। তাকে মনে করে গাইছি যে আমার জীবনের যাই কিছু, আমি আনন্দ বেদনা সবকিছুর ভেতরে আছি, কিন্তু আমি তাকে খুব মিস করি। এটাই হচ্ছে কথা। চলো, এটা হয়তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে হয়, হ্যাঁ, আমাদের জীবনেরই গল্প, সবার জীবনে কত কি ঘটনা আছে। কত কি করি তাহলে। দর্শকবৃন্দ, জানাচ্ছি আমাদের সাথে গানের পাশাপাশি আরো যারা রয়েছেন, আমার বাঁ পাশে রয়েছেন কিবোর্ডে বিপুল, আর ডান পাশে রয়েছেন বাঁশিতে জবিউল ইসলাম এবং অক্টোপেডে রয়েছেন রনি দাস। চলুন আপু, শুরু করি আমরা। সকাল যেদিকে তাকাই দেখি ধূ ধূ আধার। সকাল যেদিকে তাকাই দেখি ধূ ধূ আধার। সূর্যের দেখা মেলে না কোথাও, সূর্যের দেখা মেলে না কোথাও, শুধু তুমি নেই তাই, তুমি নেই তাই। কোন সকাল যেদিকে তাকাই দেখি ধূ ধূ আধার। যেদিকে তাকাই দেখি ধূ ধূ আধার। শুভ কামনায় শুধু তোমাকে দেখেছি, দূরে গিয়ে আরো বেশি
আছি হায় সূর্যের দেখা মেলে না কোথাও সূর্যের দেখা মেলে না কোথাও শুধু তুমি নেই তাই তুমি নেই তাই এ কোন সকাল যেদিকে তাকাই দেখি ধূ ধূ আঁধার যেদিকে তাকাই দেখি ধূ ধূ মিথ্যে হলেও কিছু বলেছি কত কি কাগজের নৌকোটা ডুবে গেল অযথা মিথ্যে হলেও বলেছি কত কথা কাগজের নৌকোটা ডুবে গেল অযথা তোমার হারানো স্মৃতি ভেসে বেড়ায় সূর্যের দেখা মেলে না কোথাও সূর্যের দেখা মেলে না কোথাও শুধু তুমি নেই তাই তুমি নেই তাই এ কোন সকাল যেদিকে তাকাই দেখি ধূ ধূ আঁধার যেদিকে তাকাই দেখি ধূ ধূ আঁধার সূর্যের দেখা মেলে না কোথাও 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 সূর্যের দেখা সূর্যের দেখা সূর্যের দেখা মেলে না কোথাও শুধু তুমি নেই তাই তুমি নেই তাই এ কোন সকাল যেদিকে তাকাই দেখি ধূ ধূ অসম্ভব সুন্দর, খুবই দারুণ একটি গান আপু। মানে আমার আমি একটা অন্যরকম স্মৃতিতে চলে গিয়েছিলাম, মনে হচ্ছিল না যে আমি মানে নতুন কোনো গান শুনছি, মনে হচ্ছে আমি এটা অনেক দিন ধরে শুনেছি এরকম। ধন্যবাদ আপনাকে। আসলে আমি মনে করি গান এমনই হওয়া উচিত যেন আমাদের হৃদয়ের গভীরে প্রবেশ করে, আমাদের কোনো স্মৃতি জাগানিয়া কোনো জায়গায় আমাদের নিয়ে যায়, এরকমই হওয়া উচিত। চেষ্টা করছি। একদম। আপু, আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে আপনার গানের হাতে খড়িটা কিভাবে হয়েছিল? মানে আমার আসলে সেই অর্থে গানের হাতেখড়ি হয়নি। আমি বলি, আমার বাবা কলকাতায় পড়াশোনা করেছেন, আমার দাদু ছিলেন কবি নজরুলের বন্ধু, কমরেড মুজাফর আহমেদ, খুব মানে সর্বজন শ্রদ্ধেয় একজন, খুবই পাক ভারত উপমহাদেশের একজন খুব প্রথিতযশা মানুষ। উনি অবিভক্ত ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির জনক ছিলেন, কমরেড। তো ওই সূত্রে আমার বাবা মা আমার নজরুলের, কবি নজরুলের সাথেই ছিলেন, কাছাকাছি ছিলেন। তো তাদের থেকেই গানটা আমার কাছে। আমার বাবা খুব ভালো গাইতেন নজরুল গীতি, ধ্রুপদী সঙ্গীত, বাঁশি বাজাতেন, মাও তাই। তো সেই অর্থে আমার খুব শখ, মানে
ইয়েতে যে হয়েছে হাতে খড়ি হয়নি, আমি শুনতে শুনতেই মানে গানকে ভালোবেসেছি। তারপরে আমি ধরেন আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকে আমার গানের প্রতি একটা ভালোবাসা জন্মেছে। সিরিয়াসলি আমি তখন থেকে সিরিয়াসলি করেছি, এবং সুর বলেন কথা বলেন তখন থেকেই আমার শুরুটা একদম সেই অর্থে যে ট্রেডিশনালি যে হয় না যে হাতে খড়ি উস্তাদের কাছে শেখা, সেরকম হয়নি। তবে হ্যাঁ, আমি মাস্টার্সের পরে উস্তাদ অবিনাশ গোস্বামীর কাছে, উনি খুবই একজন নামকরা উনি সঙ্গীত সাধক ছিলেন, গুরু ছিলেন। তো ওর কাছে আমি শিখেছি 8 বছর। 8 বছর শিখেছি। জি। তারপরে আমার এক ভাই আছেন, উনি অস্ট্রেলিয়াতে থাকেন, আমার এই কাজিন, ওনার কাছেও আমার একটু কিছু হাতে খড়ি বলতে পারেন নজরুলের গান। তারপর আমার বোন শিখতো তার কাছে। মানে আপনার পুরো পরিবারটাই গানের, হ্যাঁ মিউজিকের, হ্যাঁ আমার বোনও, আমার মেজ বোনও খুব ভালো গান গীতিকার, লেখে গায়। ওর গান সোনু নিগম গেয়েছে, তারপরে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, অনেকেই গেয়েছে। তো একদম পরিবারের ভেতর থেকে বলেন যে একটা আবহ ছিল বা এখনো আছে, পরিবেশটা এরকম ছিল যে আপনিও সেই হাওয়াতেই একদম ভেসে গেলেন। জি জি, এখনো করি, ভালো লাগে আর কি। আপু তাহলে আমরা এখন কি গান শুনবো? এখন আমি আসলে আমার গান করি, আবার লতা মঙ্গেশকর, আশা ভোসলের গান খুব পছন্দ আমার। মানে ওইরকম গান শুনতে শুনতে না মানে একটা অসম্ভব ভালোবাসা জন্মেছে। আমি বাংলাদেশের শিল্পীদের গানও করি, জি, আর নিজেও আমি রেডিওতে গান করি, রেডিও টেলিভিশনে করি। আসলে আমি আগেই বলেছি প্রত্যেকটা গানের পেছনে একটা গল্প আছে। এই গানের পেছনে গল্পটা খুব কষ্টের। আমার জানা একটি ছেলে এবং একটি মেয়ের প্রেম বিষয়ক গল্পটি। তো মেয়েটিকে খুবই ভালোবাসে ছেলেটি, কিন্তু এক সময় কোনো না কোনো কারণে মেয়েটি ছেলেটিকে নিষেধ করলো, মানে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, যে এখন আমরা শুনি খুব ব্রেকআপ হয়ে গেছে। তারপরে মেয়েটি খুব মন খারাপ হয়ে আমাকে বলল যে আপু এই অবস্থা, আমি ওকে নিষেধ না করে পারলাম না, কারণ আমার সেই সামাজিক পারিবারিক কোনো অবস্থানই নেই আমি ওকে অ্যাকসেপ্ট করব। তা আমি বললাম যে দেখো তাহলে তো তুমি অপরাধী, তুমি প্রথমে তাকে কেন অ্যাকসেপ্ট করলে, তুমি এখন তাকে নিষেধ করছো, এটা তো ঠিক না, তুমি শুরুতেই নিষেধ করতে, হ্যাঁ এটা ঠিক হলো না, তো তুমি একটা অপরাধী। তো বলে যে আপু ঠিক আছে, আপনি যদি বলেন আমি অপরাধী। তো ও যখন বলছিল আমাকে, ওর চোখ দিয়ে জল ছুটছিল, আমার এত খারাপ লেগেছে, কারণ আমি নিজে খুব ইমোশনাল একজন মানুষ, আমার খুব কষ্ট হয়েছে। আমি বাসায় এসে গানটা লিখে ফেললাম। তারপর হাঁটতে যাই সকালে পার্কে, আমাদের ডিবি কিছু পার্কে, ভিতরে আমি কি সুর দিব, সুরটা ভাবছে, কারণ আমি বাগেশ্রী, বিহাগ, মালকোষ এসব হচ্ছে আমার খুব প্রিয় রাগ, দরবারি। আসলে ভালো হবে গানটা এরকম করলে। তো আমি দ্রুত বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি 5 মিনিটের মধ্যে সুর করে ফেললাম, কারণ ভেতরে সুরটা ছিল। তো যাই হোক, গানটা খুব ভালো লেগেছে। 1 ঘন্টার মধ্যে প্রায় 300-350 ভিউজ পেয়েছে, শেয়ার করেছে 1 আওয়ারে। খুব ভালো লাগলো, ভাবলাম যে আরে দর্শক তো খুব ভালোভাবে নিয়েছে গানটা, এই আর কি। আর আজকে আপনাদের সেকেন্ড ডেতে আমি আপনাদের এখানে গাইছি। এখানেও আমি আশা করছি আমাদের দর্শকদের অনেক পছন্দ, আচ্ছা আমাদের অনেক পছন্দ হবে। থ্যাংক ইউ।
খুবই দারুণ আপু। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না, আমি কি বলবো, খুবই দারুণ হয়েছে আপু। জি। অনেক ধন্যবাদ, আমার দর্শক শ্রোতাদেরও অনেক ধন্যবাদ। আমি আশা করছি আমাদের দর্শকদেরও, মানে আমার যতটা পছন্দ হয়েছে আশা করছি দর্শকদের অনেক পছন্দ হবে। হ্যাঁ, সেটাই, আপনারা দোয়া করবেন। আসলে গানের ভেতর দিয়ে আমি চাই মানুষের মনের জায়গাটা স্থান করে নিতে। আসলে গান তো এখন এমন একটা অবস্থায় পৌঁছেছে, বিনোদনের, দেখার বিনোদন। আমি সরি, আমি এই সময়ের কিছু গানের উদ্ধৃতি দিয়ে বলছি যে আসলে গানগুলো কেমন যেন আমি শুনছি, নাচানাচি করতেছি, হইচই করতেছি, বাট হারিয়ে যাচ্ছে, আমি ভুলে যাচ্ছি। গানকে যেন আমাদের ধরে রাখতে আবার নতুন পারছে একটা না। গান আসছে, সেটার সাথে আবার হ্যাঁ, রিলস এর মধ্যে যেই সেই গানটা যেন কেমন, আসলে গান তো একটা আত্মার ক্ষুধা, একটা সাধনার জায়গা, এটা অনেক আরাধনা, প্রার্থনার মতো, তাই না? তো সে জায়গাটা থেকে মনে হয় আমরা একটু সরে এসেছি। সরি, আমি আমার নিজের না, না, অনুভূতিটা একদমই সত্যি। ব্যক্ত এখন করছি। হচ্ছে মানে আমাদের দর্শকরাও তো আমার মনে হয় পরিবর্তন হয়েছে। আগে যে দর্শকরা হ্যাঁ, ছিল, হ্যাঁ, এখন দর্শকরা ভিন্নধর্মী গান পছন্দ করে। হুম। সেই ভিন্নধর্মী গান করতে গিয়ে না আসলে নানান রকম ছবি তোলা হচ্ছে। আমি যেমন আপনাকে বলি, বিভিন্ন জায়গায় আমি গান করেছি, করি গেট ইনস্টিটিউট, তারপরে বিশ্ব সাহিত্য কেন্দ্র, বিভিন্ন জায়গায়, মানে সিলেক্টিভ কিছু জায়গায়, আর্মিদের বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, ইউনিভার্সিটিতে, সিনেট ভবনে। আমি দেখেছি যে ধ্রুপদী সঙ্গীত বা আধুনিক বাংলা গান বা পুরোনো দিনের গান, যেগুলোকে বলছে এখন হারানো দিনের গান, অনেক অনুরোধ আসে। কেন? তার মানুষ ওই গানগুলোকে খোঁজে। কারা খোঁজে জানেন? যারা 30 ঊর্ধ্ব, 40 ঊর্ধ্ব, 50 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব, তারা, কারণ তাদের স্মৃতিতে গানগুলো এমন ভাবে রয়ে গেছে, তারা আবারও খোঁজে। কিন্তু আপনি এটা ভাবেন, যদি এখন যারা যে গানগুলো হচ্ছে কিংবা এই গানগুলোর যারা দর্শক রয়েছে, আজ থেকে 5 বছর পর ওই দর্শকদের কিন্তু এই গানগুলো মনে থাকছে না, না, কিংবা তারা হয়তো আরো নতুন কোন গানের প্রতি আকৃষ্ট হচ্ছে। মানে স্মৃতিতে ওই পুরনো গানগুলো আর থাকছে না। থাকছে না কেন? আমাদের স্মৃতিতে কেন থাকছে? মানে যারা ধরেন 50, 60, 70 তারা গান শুনে এমন আমি দেখেছি যে কাঁদছে, চোখে জল ঝরছে। কেন? মানে হৃদয়ের কোনো না স্মৃতির সাথে গানগুলো জড়িয়ে আছে, মিশে আছে, এই আর কি। আচ্ছা আপু, আমরা যখন মানে ব্যাক ক্যামেরায় কথা বলছিলাম, তখন মানে কথার ফাঁকে শুনলাম, মানে জানতে পেরেছি আপনি লেখালেখি করেন। আপনার লেখালেখিটা শুরু হয় কখন? লেখালেখি আমি আসলে খুব ছোট্টবেলা থেকে আমি কবিতা লিখতাম। ওই যে বাসায় চর্চা ছিল, বাবা খুব ভালো কবিতা লিখতেন, ওদিক থেকে এসেছে। আমার ভাই লিখতেন, প্রত্যেকেরই বই আছে আমাদের ভাই বোনদের। তো লেখালেখিটা আসলে বোধের বয়স থেকে শুরু। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি, চাকরি করে তখন মানে আপনার তো অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। আপনার এখন পর্যন্ত মানে না, অনেকগুলো না, আমার এখন আছে 4টি বই আছে। তবে আমি ধারাবাহিক গল্প উপন্যাসও লিখেছি পত্রপত্রিকায়, সব লিপিবদ্ধ করা হয়নি, তবে চালিয়ে যাচ্ছে আর কি, যতদিন মানুষ চাইবে। মানে সামনের বছর কি আমরা কোনো আপনার প্রকাশিত বই দেখতে পাবো কিনা? আশা করছি, আশা করছি দেখতে পাবেন। জানি না দেশের পরিস্থিতি কেমন হয়, অনেক কিছুই তো নির্ভর করছে। যদি সুস্থ ধারা থাকে নিশ্চয়ই, জি, না, আমরা আশা করছি নিশ্চয়ই ভালো হবে। আমি দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি, আপু আজকে হচ্ছে আমাদের দর্শকদের দেখানোর জন্য কিছু বই নিয়ে এসেছে। এটা আপুর একটি বই, এটা রাজনৈতিক কবিতা। আচ্ছা, এটা রাজনৈতিক কবিতা, আগুন প্রহর, আর কিশোর সমগ্র লিখেছেন, বাচ্চাদের নিয়ে লেখা। এটা এখানে 10টি সত্য গল্প আছে, ট্রু স্টোরিজ। আচ্ছা আচ্ছা, 10টি গল্প আছে। এটি খুবই ভালো সমাদৃত হয়েছে, বিভিন্ন স্কুলে নিয়েছে বইগুলো, কিনে নিয়েছে বাচ্চাদের জন্য। আপু হচ্ছে, মানে আমি যেটা দেখতে পাচ্ছি, বহু গুণে গুণান্বিত। আর এটা হচ্ছে আপু আরেকটি বই নিয়ে এসেছে আমাদের জন্য, এটা প্রেমের কবিতা, প্রথম কাব্যগ্রন্থ। আমার প্রথম উপন্যাসও আছে দহন বেলায়, সেটা 96 সনে। আমরা আশা করছি আপুকে নিয়ে যখন জায়ানন্দিনীতে আমরা আবার অনুষ্ঠান করব, আমরা আপুর হচ্ছে সেই গল্পটি দেখতে পাবো নিশ্চয়ই। আচ্ছা, আমরা তাহলে আপু এখন আপনার পছন্দের কোন শিল্পীর একটা গান শুনি। আমাদের পছন্দের তো অনেক শিল্পী আছে, যারা আপনাদেরও পছন্দের, সবারই পছন্দের। আমি ভীষণভাবে লতা মঙ্গেশকরের ভক্ত, আশা ভোসলের, আরতি মুখোপাধ্যায়, তারপরে কার বলবো, রুনা লায়লা,
আমরা নূরজাহান। তাহলে মানে রুনা লায়লার একটা গান দিয়ে রুনা লায়লা জি, শুনবেন? যেহেতু আমাদের আমাদের জি, দেশের শিল্পী দিয়ে আচ্ছা শুরু আচ্ছা করি। বেশ। জি, রুনা লায়লাকে তো আমি ভীষণই পছন্দ করি, একজন অসাধারণ শিল্পী, সাধক। এবং আমি এখনো মনে করি, আমি দুঃখিত কথাটি বলতে গিয়ে, বাংলাদেশ রুনা লায়লাকে ব্যবহার করতে করতে পারেনি, পারেনি। পারছে না। কারণ রুনা এটা লায়লা যে মাঝে মধ্যে ভার্সেটাইল। আমাদের কথা হয় যে ওনাকে তো ইন্ডিয়া থেকেও মানে হ্যাঁ, নাগরিকত্ব দেওয়ার জন্য বলে, জি পাকিস্তান জি, থেকেও বলে, কিন্তু উনি হ্যাঁ, দেশকে এত বেশি ভালোবাসেন, উনি জি জি কোথাও জি, যায়নি, দেশেই জাননি, কিন্তু দেশ তাকে ব্যবহার করতে করতে পারেনি। পারেনি। আমার মনে আছে যে যখন আমরা স্কুলে পড়ি, মেবি এটা 80 দশক বা যেরকম, হুম, উনি তখন একটা ঈদের প্রোগ্রাম করেছিলেন। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না, তারপরে এই এখন, মানে সুন্দর সুন্দর গান, ঈদের প্রোগ্রাম ছিল। তারপরে ওনাকে নিয়ে খুব বেশি গান হয়নি। আমি নিজেও রেডিও আর্টিস্ট, আমার জি, খুব খারাপ লাগে। সেদিন আমি দেখলাম মাছরাঙ্গা টিভিতে ওনার স্টার নাইট একটা প্রোগ্রাম হলো, হুম, হুম, বেশ লম্বা প্রোগ্রাম, দেড় ঘন্টার মতো প্রায়। উনি কিছুই বললেন না, কিন্তু ওনার গানগুলো আমি শুনেছি, মানে ক্লাসিক্যাল, বিশেষ করে গজল, ঠুমরি, ছোটে খেয়াল, এই ধরনের গান। ওনার মানে ভার্সেটাইল, ওনার কি বলবো, কাজ। প্রতিভা। হুম, আর ওনার যে ভয়েস কোয়ালিটি, এটা আনপ্যারাল, বুঝছেন? বুঝতে পেরেছি। খুব, আমার না একদম চোখে মানে কান্না এসে গেছে যে ইস, এই রুনা লায়লাকে আমরা কিভাবে ফেলে রেখেছি। দেখেন, আমরা ব্যবহার করতে পারিনি। যদি পারিনি। ইন্ডিয়াতে থাকতেন, আমি বলবো, হুম, হুম, খুবই ফ্র্যাঙ্কলি বলবো, আমি সত্যি ভেতর থেকেই বলছি, রুনা লায়লাকে ভারত, পাকিস্তান এখনো ব্যবহার করতে পারে, বাংলাদেশ পারছে না। পারছে না। বাংলাদেশ আছে এখনো মরার কোকিলে, মানে কি ধরনের গান, কি যে কথা, চটুল গান, এসব নিয়ে। চটুল গান উনি করেছেন, কিন্তু ওনাকে দিয়ে যে এত ভালো, এত কিছু গভীর গান হতে পারে, যেগুলো কিনা মানুষের হৃদয়ে মানে থেকে যাবে যুগের পর যুগ। যুগের পর আমরা তো এখনো গর্ব করি ওনাকে নিয়ে, যে আমাদের একটা রুনা লায়লা আছে, আছে, তাই না? একদম। যাই হোক, আবেগ না আসলে আবেগ ভরা অনেক আমার কথা মনে হয় বলে একজন ফেললাম। শিল্পী আরেকজন শিল্পীকে বুঝতে পারে, আপনি জি সেই জায়গা থেকে। জি জি জি, না, আমার খুব কষ্ট হয় আর কি, রুনা লায়লা যে এত সুন্দর, ওনার ভয়েস কোয়ালিটি। যাই হোক, আমি ওনার দীর্ঘায়ু কামনা করি, ওনার সুন্দর জীবন কামনা করি। জি, আচ্ছা, আমি রুনা শুরু লায়লার একটি করি। গান করছি, খুব পরিচিত গান। এটি রুনা লায়লার প্রথম বাংলা গান, আচ্ছা, বাংলাদেশ প্রথম ছায়াছবির গান। গানেরই খাতায় স্বরলিপি লিখে, গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে জীবন খাতায়, ছিন্ন পাতায় শুধু বেহিসাবে ভরে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে, গান শুনে ভালো লাগে যারে, এত দেখে চেনুনি কোতারে। গান শুনে ভালো লাগে যারে, এত দেখে চেনুনি কোতারে। ফুরাবে আমার এ গান যাবে, আমায় কি গো ডেকে নেবে জানি, নেবে না, নেবে না।
অসম্ভব সুন্দর, খুবই দারুণ। আমি আমার বুঝতে পারছি আপনার অনেক কষ্ট না না হচ্ছে, না, একদমই কষ্ট কিন্তু না। খুবই দারুণ আপু। আমি আহ, শব্দ পাচ্ছি না, খুবই দারুণ। আমরা হচ্ছে আহ, আহ, আমরা আলোচনা না করে, মানে আলোচনা একটু পরে করে আমরা আরেকটি গান শুনে নিই। আচ্ছা বেশ, আমি বলেছি আমার সঙ্গীত জীবনের খুব খুবই গভীরভাবে অনুপ্রেরণা হচ্ছে লতা মঙ্গেশকর, আশা ভোসলে। জি কি বলবো, মানে অনেক ধরনের 70 দশকের, 70 দশকের এবং স্বর্ণযুগের শিল্পীরা, জি এরা যে কতভাবে আমাকে গভীরভাবে গানের জগতে প্রথিত করেছে আমি বলতে পারবো না। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, নমস্কার, সালাম। তো হচ্ছে আমি আশা ভোসলে একটি গান গাই। অবশ্যই। এটা আমার খুবই প্রিয় গান, সবারই প্রিয় গান। হ্যাঁ। চলুন। তারে ভোলানো গেল না কিছুতে, তারে ভোলানো গেল না কিছুতে, ভুল দিয়ে ভালোবাসা দিয়ে, ভুল দিয়ে ভালোবাসা দিয়ে, বিষের
সুন্দর, খুবই দারুণ আপু, Thank খুবই you. চমৎকার। Thank you. আমি হচ্ছে আপনার মানে আমি খুবই একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে আমার, সেটা হচ্ছে আপনি লেখালেখি, গান সবকিছুর পাশাপাশি আপনার প্রফেশনাল লাইফ, জব কিভাবে আপনি আমি কন্টিনিউ আসলে করেছেন? আমি বলেছি যে আমি হাতে খড়ি আমার হয়নি ওইরকম। জি। আমি শুনতে শুনতে শিল্পী বলতে পারেন, একটু একটু চর্চা করেছি। আর যখন বলেছি যে বোধ, আমার ভেতর যে বোধের আলোড়ন, বোধের বয়স যখন বাড়তেছে তখন কিন্তু সঙ্গীতে আমি প্রবেশ করলাম। আমার মনে হচ্ছে দ্যাটস দ্য পারফেক্ট স্টেজ অফ মাই লাইফ। আমি যে এন্ট্রেন্স করেছি, যেখানে জি। ঢুকেছি, কারণ আমি বুঝতে শিখেছি ভালোবাসা, বেদনা, ভালো লাগা, যন্ত্রণা, এসব জীবনে জি। লেখাও শুরু করেছি, গানও শুরু করেছি। আর প্রফেশনাল লাইফে আমি পাশ করার পরে ইউনিসেফে ঢুকেছি, 4 বছর এখানে ছিলাম সিবিএস প্রজেক্টে। দেন আমি প্যারেন্টস ফিচার সার্ভিস, ওটা হচ্ছে পিআইবিতে ছিলাম জি। প্রায় 6 বছর, ওখানে ওটা প্রজেক্টে কাজ করেছি। দেন আরডিসি বলে একটা গবেষণা প্রতিষ্ঠানে, এরপর আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানোর কাজ করেছি। আচ্ছা। তারপরে আবার যাই যে কোনো কারণে হোক, গানের প্রতি ভালোবাসা হোক আর লেখার প্রতি হোক, আমার মনে হলো যে চাকরি বোধহয় আমার আর করার দরকার নাই। আর হচ্ছে যে মানে কোনো কিছুর ভেতর গভীরভাবে প্রবেশ করলে, মনোনিবেশ করতে চাইলে সেটা কনসেন্ট্রেশন দরকার একটা। একদম। তো সেটা চাকরি করে, সংসার করে, এই সমস্ত নানাবিধ বহুবিধ ঝামেলার মধ্যে থেকে হয় না আসলে। এটা একটা সাধনার জায়গা। আমি সাধনা করেছি, সাধনা করেছি। আমার মনে হচ্ছে যে এটা আমাকে খুবই ভালো রাখে, সঙ্গীতটা ভালো রাখে। এটা একটা প্রার্থনা। পরিপূর্ণভাবে সঙ্গীতের সাথে হ্যাঁ, হ্যাঁ, যোগ দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, খুবই দারুণ। চেষ্টা করি এখনো, না, শিখছি। আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে প্রত্যেকটা ধন্যবাদ, গান, খুবই কাছের ধন্যবাদ, ছিল। ধন্যবাদ। আমরা আসলে আপু আপনার গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আচ্ছা, এসেছি। আচ্ছা। এখন আমরা দর্শকদের থেকে বিদায় নিব। আমাদের বিদায় ক্ষণে আপনার একটা গান দিয়ে আমরা শেষ করব। আচ্ছা, আপনি ঠিক যদি আছে, আমাদের ঠিক দর্শকদের আছে। উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ, বিদায় আমি ক্ষণে। দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আয়ানন্দিনী খুবই একটা ক্রিয়েটিভ একটা, কি বলবো, আর্টস অ্যান্ড কালচার নিয়ে কাজ করছে। ওনারা আমাকে ডেকেছেন, আমি খুবই খুশি হয়েছি, আনন্দিত। আর এখানে যারা আছেন তাদেরকে খুব ভালো লেগেছে। অল্প কিছু সময়ের মধ্যে মনে হয়েছে সবাই খুব সহযোগিতা মনোভাবাপন্ন। একদম। হ্যাঁ, খুব ভালো লেগেছে। উপস্থাপন যিনি করেছেন অসাধারণ। তারপরে হচ্ছে বলবো যে সঙ্গীতটা আসলে আমরা যারা গান করি, আমি মনে করি তারা যেন আমরা খুব সাধনা করি। একদম এই তোমাকে চাই বাংলাদেশ, অমুক তমুক এসব না, আমি সরি সবাই আমাকে রেগে থাকবেন, কিন্তু আমি খুব স্পষ্টভাষী, সত্যি কথাটাই বলি যে সস্তা জনপ্রিয়তার না পেছনে ঘুরে আপনারা গান শিখুন, শুদ্ধ সঙ্গীত, ক্লাসিক্যালটা শিখুন, আর গানের ভেতরে যান, গানের গভীরে প্রবেশ করুন। আর নকল সুরে গান করবেন না, এটা আমি খুব দেখছি। কিছুদিন আগে আমাকে এক মানে নাম বলবো না, আমাকে বলছে ফিল্মের গান আপা আপনি একটু মিউজিক ডিরেকশনে যাবেন, কিন্তু সাউথের গানগুলো যেন সুরটা যেন থাকে। তাই আমি বলে কোনো সুরই আমি নকল করতে পারবো না। আপনার তো সাহস কম না, আপনার সাহস কম না। আমি নিজে অনেক সুর করি, আপনি সাউথের সুর করছেন, আমাদের গান সাউথ নেবে। পরে মানে উনি বিরক্ত হয়েছেন। হ্যাঁ, উনি ফিল্ম মেকার। যাই হোক, তো আমরা যেন নকল সুরে গান না গাই, আমরা যেন সাধনা করি, আমরা যেন দেশের প্রতি ভালোবাসা আমাদের থাকে গানে গানে, আমরা যেন মানুষকে জাগ্রত করি, মানে সুন্দর মানবতার সত্যের কথা বলি। এটাই আমার বেশি কিছু বলার নাই। থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বন্ধু, এখন আমরা আমাদের আজকের গানের আসরটি শেষ করতে যাচ্ছি, আপনাদের থেকে বিদায় নিতে যাচ্ছি। বিদায় ক্ষণে আমি আমাদের বাঁশি, অক্টোপেড এবং কিবোর্ডে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ইলো রাজমিকে, যিনি আমাদের আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিলেন। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। আশা করছি আজকের গানের আসরের প্রতিটি গান আপনাদের অন্তর ছুঁয়েছে। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো শিল্পীর সাথে গানের আসরে। ততক্ষণ ভালো থাকবেন, জায়ানন্দিনী টেলিবাংলার সঙ্গে থাকবেন। গানে
গানে